গত জুলাইয়ে গণ-অভ্যুত্থানে পতন হয় স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর প্রতিবাদী জনতা বিপ্লবী ভাবনায় আশায় বুক বাঁধে। সাধারণ মানুষ নিজেদের অধিকার ফিরে পাওয়ার আনন্দে মাতে। একটা গণ-অভ্যুত্থানের পর আদৌ কি নিজেদের নাগরিক অধিকার ফিরে পেয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ? রাজনৈতিক দলগুলো কি সাধারণ মানুষের ভাবনার মূল্য দিচ্ছে সৎভাবে? সেই প্রশ্ন ঘুরছে চারপাশে। এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রসঙ্গ চলে আসে আওয়ামী লীগ শাসনামলের। স্বাধীনতার পর 5 দশক পেরিয়ে গেলেও বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে দৃশ্যত কোনো মৌলিক পরিবর্তন আসেনি, বরং সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতি হয়েছে আরও সহিংস, আরও দমনমূলক। আর কঠোরতার এই মাত্রা বিগত বছরগুলোতে আরও তীব্র করেছে আওয়ামী লীগ। ওনারা যে গণহত্যা চালাইছে সারা পৃথিবীর মানুষ এটা দেখছে। শেখ হাসিনা আসলে একটা স্বৈরশাসক ছিল। আমাদের জনগণের উপরে যে তার কর্তৃত্ববাদী যে মনোভাবটা ছিল ওইটাই তারা আমাদের উপরে চাপায়া রাখছে। জনগণ ভোট তো দিতে পারেই নাই, যারা ভোট দিতে গেছে তাদেরকেও তারা প্রতিহত করছে। বাংলাদেশের যারা খুব ন্যাক্কারজনক যে কয়টা নির্বাচন হয়েছে তার মধ্যে শেখ হাসিনার আমলে যে নির্বাচনগুলো হয়েছে ওইগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ন্যাক্কারজনক নির্বাচন। আমরা আসলে অনেক কাজে আমরা ভুক্তভোগী ছিলাম, তো আমরা চাই না ফের নির্বাচন তাদেরকে। আমার মনে হয় যে এটা উচিত হবে না, কারণ আপনি যদি দেখেন যে বিগত 15-16 বছর ধরে ওনারা ছিল, ভালো কথা, বাট ওনারা যে আপনার যে কাজ করেছে আসলে আমার মনে হয় না যে ওগুলা মানে আপনার দেশের উন্নতি ওইরকমভাবে হয়েছে। ওনারা তো অংশগ্রহণ করতেই পারে না। বিগত 1.5 যুগে উন্নয়নের আড়ালে দুর্নীতির পাহাড় গড়ে তোলে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আর এই দুর্নীতির নেতৃত্ব দেয় শেখ মুজিবের উত্তরসূরিরা। বাংলাদেশের উন্নয়ন আসলে তারা যে বলতেছে এই উন্নয়নটা শুধু তাদের দলীয় নেতাকর্মীর হয়েছে, শেখ হাসিনার হয়েছে, তার ছেলের হয়েছে, এছাড়া আমাদের বাংলাদেশের জনগণের কোনো উন্নয়ন হয় নাই। বিগত 16 বছর একটা ফ্যাসিস্ট সরকার আমাদের উপর থেকে সমগ্র জনগণকে একটা প্রশ্নবিদ্ধ অবস্থায় রেখে সমগ্র জনগণকে জিম্মি করে তারা উন্নয়নের কিছু মাইলফলক দেখাচ্ছে, কিন্তু এই উন্নয়নের কয়েক হাজার গুণ তারা নিজের পকেটে ভরে দেশের অর্থ বিভিন্ন দেশে পাচার করে। একটি গণতান্ত্রিক দেশের অন্যতম উপাদান নির্বাচনী ব্যবস্থা, অথচ গত 3টি জাতীয় নির্বাচনের নামে তামাশা করেছে শেখ হাসিনা। নিজেদের সাজানো নির্বাচন কমিশন দিয়ে ভোট ডাকাতি করেছে শেখ হাসিনার আওয়ামী লীগ। তারা কি নির্বাচিত কখনোই নির্বাচন চেয়েছিল? 2014 যেভাবে নির্বাচন করে তাদের মতো সাজায় 154টা আসন দিয়ে নির্বাচন করে ফেলাইছে। 2018-তে 55 নির্বাচন 2 দিনের ভোট রাতে করে তারা নির্বাচিত হয়ে গেছে। 2023-এ আইসা একা একা জাতীয় পার্টির বিরোধী দল বানায় নির্বাচন করছে। তারা কি নির্বাচনমুখী দল? এছাড়া হাসিনার শাসনামলেই বেড়েছে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা। 2013 সালের 5 মে শাপলা চত্বরে নির্বিচারে আলেমদের হত্যা করেছে শেখ হাসিনা সরকার। আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে সেই ঘটনা ধামাচাপাও দিয়েছে তারা। একইভাবে 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড বাংলাদেশের ইতিহাসের এক ভয়াবহ কলঙ্ক। বিচার হয়েছে, কিন্তু অনেক প্রশ্ন রয়ে গেছে আজও। হাসিনার আমলের প্রশ্নবিদ্ধ সেই বিচারের সাজা মাথায় নিয়ে এখনও কারাবন্দী বহু বিডিআর জওয়ান। ফলে ন্যায্য বিচারের আশায় আন্দোলন করে যাচ্ছে বিডিআর স্বজনরা। আমাদের হলো অধিকার পাখি ফিরিয়ে দেওয়া আর আমাদের জেলবন্দিকে মুক্তি দেওয়া। যতক্ষণ পর্যন্ত আমাদের চাকরি পূর্ণ বহাল না হবে এবং দাবি দাবা পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে পিছপা হব না। সেই সঙ্গে ওই সময়ে হাসিনার অন্যায় নিয়ে যারা সোচ্চার হয়েছে তাদেরকেই গুম করে আয়নাঘরে বন্দী করা হয়েছে, যা হাসিনার পতনের পর সামনে আসে। এসব ছাড়াও বিরোধী রাজনৈতিক দল ও মতের বিরুদ্ধে অত্যাচার অভ্যাসে পরিণত করেছিল আওয়ামী লীগ। বিরোধী দলের নেতাকর্মী এবং দেশের বিশিষ্ট জনদের নিয়ে নিয়মিত অসম্মানজনক বক্তব্য দিয়েছে দলটির সভানেত্রী। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। আর একজন কুলাঙ্গার বানিয়ে রেখে গেছে জিয়াউর রহমান, লন্ডনে বসে আছে। সে গেল কেন লন্ডনে? মরে যাতে না যায়, একটু পদ্মা নদীতে চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত, তাহলে যদি এদের শিক্ষা হয়। আওয়ামী লীগের পাশাপাশি দলটির অঙ্গ সংগঠন ছাত্রলীগও জড়িত ছিল নানা রকম অপরাধে। সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে ধর্ষণ, চাঁদাবাজি ছিল সংগঠনের নেতাকর্মীদের নিত্য নৈমিত্তিক কাজ। আসলে তাদের তো অনেক কিছু আমরা এই পর্যন্ত দেখেছি। গত 16-17 তার ক্ষমতায় ছিল, মানুষ হত্যা থেকে ধর্ষণ এমন কিছু বাদ নেই যে তারা কিছু করেনি। তো সেই দিক বিবেচনা করলে তাদের অপরাধের কমতি নেই বা শেষ নেই।
এসব কারণে হাসিনার পতনের পর স্বৈরাচারের আঁতুর ঘর হিসেবে খ্যাত শেখ মুজিবের ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি গুড়িয়ে দেয় ছাত্র জনতা। আমরা চাই না এই বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো চিহ্ন থাকুক, আমরা চাই তাদের সমূলে নির্মূল করে দেওয়ার জন্য। এই ফ্যাসিবাদ যদি থেকে যায় ভবিষ্যতে আবার মাথা চাওয়া উঠবে, এটা বাঙালি কখনো মেনে নিবে না এই দোষকদের। আমরা সেই প্রতিবাদে আজকে এখানে আসছি, এটা ভেঙে গুঁড়ে দেওয়ার জন্য। একটি ইটও থাকবে না, গুঁড়িয়ে দেওয়া সমস্ত কিছু। এবং সকল টেলিভিশন ভাইদেরকে আহ্বান, এই স্বৈরাচারের বক্তব্য আপনারা প্রচার করবেন না। কেন করবেন না? কারণ আপনাদের ভাই, আমাদের ভাইয়েরা খুন হয়েছে এই স্বৈরাচারের হাতে। সুতরাং খুনির বক্তব্য প্রচার করা এত জরুরি কিছু না। আওয়ামী লীগের নোংরা রাজনীতির বাইরেও দেশের এই পরিবর্তিত সময়ে অন্যান্য রাজনৈতিক দলের কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠছে। বাংলাদেশের রাজনীতি কি জনতার কল্যাণে নাকি ক্ষমতার পেশিতে আবদ্ধ? প্রশ্নটি অনেক পুরনো হলেও উত্তর এখনও বিতর্কিত। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড ঘিরে উঠেছে নানা অভিযোগ, নানা ক্ষোভ। ক্ষমতাসীন হোক বা বিরোধী দল কিংবা মতাদর্শগতভাবে পৃথক রাজনৈতিক দল, সবার লক্ষ্য যেন একটাই, ক্ষমতা। বিগত আওয়ামী লীগের শাসনামলে দেশের সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে বিএনপির নেতাকর্মীরা, অথচ বর্তমানে সাধারণ মানুষদের একটা বড় অংশ অভিযোগ তুলছে দলটির কার্যকলাপ নিয়ে। অতীতে বিএনপি নির্যাতিত হয়েছে মানুষের অধিকারের কথা বলে, দেশে ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে। সাধারণ মানুষের ন্যায্যতার প্রশ্নে দলটির বেশিরভাগ নেতাকর্মী আপোষ করেনি বলে বিনিময়ে কারাভোগ করেছে বিভিন্ন সময়ে। তবে সেসব কি ছিল আসলেই মানুষের কল্যাণে নাকি শুধুই ক্ষমতায় যাওয়ার কৌশল থেকে? এমন প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। কারণ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নামে রয়েছে চাঁদাবাজির অভিযোগ। আর এমনটা উল্লেখ করে সাধারণ মানুষ বলছে তাদের বিশ্বাস হারাচ্ছে বিএনপি। বিভিন্ন বাস স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ড, রাস্তাঘাটে সব জায়গায় এখন চাঁদাবাজি চলছে। হয়তো আগে যারা খাইতো বা যারা খেয়েছে তারাই পিছন থেকে তাদের দেখায় দিচ্ছে যে এই রাস্তায় হাঁট। জাতিগত চারিত্রিক দিক থেকে কোনো ধরনের পরিবর্তন আসেনি বলে মনে হয়নি আমার। সো এটা আসলে এই ব্যাপারে খুবই হতাশ। যতই রেভলিউশন হোক, যত যাই হোক, কিন্তু শেষ পর্যন্ত দিন শেষে একই রকম হচ্ছে। সো এটা এক ধরনের হতাশা তৈরি করছে আমাদের মধ্যে। এর আগে ২০০১ থেকে ২০০৬ সালে নিজেদের শাসনামলে রাজনৈতিক হিংসা, দুর্নীতি, রাষ্ট্রীয় কাঠামোর অপব্যবহারের অভিযোগে সমালোচিত ছিল বিএনপি, কিন্তু সেসব ছিল সহনীয় মাত্রায়। জনমতের বিরুদ্ধে যেয়ে আওয়ামী লীগের মতো দানবে পরিণত হওয়ার অভিযোগ নেই বিএনপির বিরুদ্ধে। তবে একই সঙ্গে ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বলয় থেকেও বের হওয়ার সুনাম নেই দলটির। অতি সম্প্রতি ছাত্রলীগের ক্যাডারদের মতো এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের একজন শিক্ষার্থী। আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম। আমি হলে থাকি। আর সন্ধ্যায় আমাকে আমার পাশের রুমের ছাত্রদলের কিছু লোক আমাকে তাদের রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যাওয়ার পরে আমাকে তারা ছাত্রলীগের ব্লেম দিয়ে মারধর করে, বিভিন্ন অস্ত্রশস্ত্র দিয়ে। তারা রুমের ঝাড়ু, লাঠি, কাঠের ছুরি এবং মদের বোতল দিয়েও মাথায় আঘাত করে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আওয়ামী লীগের মতো প্রকাশ্যে কঠোর ও হিংস্র স্লোগানও দিতে দেখা গেছে ছাত্রদলের নেতাকর্মীদের। বিএনপির জোট সঙ্গী এবং বিরোধী রাজনৈতিক মতাদর্শের কারণে আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামীও। সাম্প্রতিক সময়ে বিভিন্ন উদারনৈতিক বক্তব্য দিয়ে প্রশংসিত হয়েছে দলটি। একই সঙ্গে ভারতীয় এজেন্ট হিসেবে পরিচিত কালবেলার সম্পাদক সন্তোষ শর্মাকে নিজেদের অনুষ্ঠানে ডেকে সমালোচিত হয়েছে তারা। সেই সঙ্গে উদারনৈতিক রাজনীতির কথা বললেও জনবান্ধব কোনো পরিকল্পনা তারা সামনে আনতে পারেনি বলেই মত সাধারণ মানুষের। একদম সাপোর্ট করে না এটা, এটা অবশ্যই বিতর্ক চোখে দেখবো, কারণ এটা তো ঠিক করেন এই কাজটা। জামা ইসলাম করে থাকে টোটালি হচ্ছে এটা অন্যায় করছে, ঠিক আছে। কারণ যারা ইসলাম বিরোধী, ঠিক আছে, বা আপনার এদেশের যে আলম বিরোধী,
বিদেশে এদেরকে আমরা জায়গা দিলে এরা আস্তে আস্তে ইসলামের ক্ষতি, মানে ইসলামের মধ্যে ঢুকে এরা ইসলামটাকে ক্ষতি করবে। তো যে কাজটা হয়েছে এটা অবশ্যই একটা নিন্দনীয় কাজ, সেক্ষেত্রে উচিত যে তাদেরকে এটার জন্য অবশ্যই একটা ক্ষমা চাওয়া, বা তারা যেন এই কাজগুলো মানুষ আর না করে সেজন্য অবশ্যই তাদেরকে, সাধারণ মানুষকে তাদেরকে উজ্জীবিত করে। জুলাই আন্দোলন থেকে উঠে আসা তরুণদের রাজনৈতিক দল এনসিপিকে নিয়েও রয়েছে সমালোচনা। নিরপেক্ষ সাধারণ মানুষদের বেশিরভাগের অভিযোগ, জনকল্যাণমূলক কর্মকাণ্ডের উদ্যোগ নেই এনসিপির। নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যস্ত তারা। জনগণের অধিকার, গণতন্ত্র রক্ষায় তাদের কার্যকর কোনো ভূমিকা নেই বলে মত জনতার। কিন্তু আমরা দেখছি কি আলটিমেটলি তারা ক্ষমতা যাওয়ার জন্যই তারা আন্দোলনটা করছে। আমাদের কাছে এখন পরিষ্কার তারা কিন্তু আমাদের জন্য, দেশের জন্য করে না, তারা ক্ষমতার যাওয়ার জন্য, এবং ক্ষমতার কামড়াকামড়ি অলরেডি শুরু হয়ে গেছে। বিশ্বের বর্তমানে দেশে 5 আগস্টের পরে যে আমরা যে আশাবাদী ছিলাম যে বিষয়টা নিয়ে, যে সুস্থ রাজনীতি এবং ছাত্রদের বৈষম্যতাহীনভাবে একটা বাংলাদেশ গড়ে উঠবে, তার পরিপ্রেক্ষিতে এখন যেটা দেখা যাচ্ছে যে প্রতিটা তাদের রাজনৈতিক দল গঠন এবং নিজস্ব সরকার প্রতিনিধিত্ব তাদের দিক বিবেচনা করে দেখা যাচ্ছে তারা তাদের মতো করে মতবাদ দিচ্ছে যে একান্তই তাদের দলীয় স্বার্থে যেটা হয় সেরকম। এখন আমাদের আমাদের অর্জনটা ছিল কি? অর্জন ছিল যে একটা বৈষম্যবিহীন একটা বাংলাদেশ গড়া। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই বৈষম্যর ব্যাপারটা নিয়ে কথা যতটা না হয়, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বেশি কথা বলা হচ্ছে। এমনকি আওয়ামী লীগের মতো করে সেই পুরনো ধারাতেই অতি সম্প্রতি কাঁদা ছোড়াছুড়িতে ব্যস্ত থাকতে দেখা গেছে এনসিপিকে, যা নতুন ধারার রাজনীতির সঙ্গে বেমানান বলেই মনে করছেন দেশের রাজনৈতিক সচেতন ব্যক্তিবর্গ। পুরনো বিতর্ক টেনে জামায়াতকে যুদ্ধাপরাধী বলে আখ্যায়িত করে এনসিপির শীর্ষ নেতৃত্ব। স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল। আপনাকে এই স্বাধীনতাকে মান্য করে জাতির কাছে স্পষ্ট অবস্থান তৈরি করে তারপর আপনার রাজনীতি করা উচিত। তাদেরকে অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে তাদের অবস্থান পরিষ্কার করতে। অন্যদিকে গণ অভ্যুত্থানের পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকারও সমালোচনার বাইরে থাকতে পারেনি। রাজনৈতিক দলের ব্যানারে সরকার গঠন না করলেও ছাত্র জনতার প্রতিনিধি হিসেবেই দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। আওয়ামী লীগের বিচার নিশ্চিতে গড়িমসি, জুলাই আন্দোলনে আহতদের সুচিকিৎসা দিতে না পারা সহ একাধিক কারণে সমালোচিত হয় বর্তমান সরকার। যারা আহত হয়েছে বা যারা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তাদেরকে সরকার মূলত মূল্যায়ন করতেছে না। প্রথমত তারা দাবি দাওয়া জানাইতেছে, প্লাস তারা বিভিন্ন জায়গায় আন্দোলন করতেছে সড়ক অবরোধ করে। মূলত সরকার সেখানে নজর দিচ্ছে না, আর সরকার হচ্ছে তাদের যে দাবি দেওয়াটা সেটাও আমলে নিচ্ছে না। জুলাই অভ্যুত্থানে তো অনেকে শহীদ হয়েছে, অনেকে আহত হয়েছে। এখন তারা অনেকে আছে তারা এখনও নিজের পরিচয়টাও পায় নাই ঠিকমতো। আর তাদের মধ্যে তারা তাদের সুচিকিৎসাটা তার প্লাস পাশাপাশি হচ্ছে যে তারা তাদের যে অধিকারটা সেটাও তারা পাচ্ছে না। তাদের যাতে ভালো চিকিৎসা করা হয়, যদি দেশে চিকিৎসা না হয় তাদেরকে বাহিরে নিয়ে যেন তাদেরকে ভালো চিকিৎসা দেওয়া হয়। যেহেতু একজন ফেসিস্টকে তারা দেশ থেকে বিতাড়িত করেছে, এজন্য তাদেরকে দেশের বাহিরে নিয়ে হলেও তাদের ভালো চিকিৎসা করার সরকারের উচিত। সরকারি অফিস কিংবা আইন আদালত যেখানে দেশের আপামর মানুষের স্বার্থ নিয়োজিত, সেখানে রাষ্ট্রের এসব প্রতিষ্ঠানও চলছে অনেকটাই আগের মতো। ঘুষ দুর্নীতি চলছে একইভাবে, ভোগান্তিতে পড়ছে সাধারণ মানুষ। মিরপুর আমার যেটা মনে হয় হেরাই দালাল তৈরি করে, হেরাই এমন সিনকেট করে যেন কেউ লাগে সাহায্যকারী। এটা বাস্তব কথা। নাহলে আপনার আমি ফিঙ্গার দিয়ে দিছি, আমি টাকা দিছি, নাম ট্রান্সফার করতে কম টাকা তো লাগে না, 4000 সামথিং 5000 টাকা লাগে। তার স্মার্ট কার্ড বানাতে কত টাকা খরচ লাগে? আমার স্মার্ট কার্ড সাথে সাথে 1 সপ্তাহ পর 1 মাস পর দিয়ে দেখ। স্মার্ট কার্ড আসে 3 মাস, 4 মাস, 5 মাস, আবার অনেকটা 4 বছরও আসে না। যেমন আগে আমার একটা গাড়ির 2 বছর প্লাস হয়ে গেছে, স্মার্ট কার্ড আসেনি। আর আমরা এই সিন্ডিকেটের মধ্যে না পড়তে চলে পড়ে যেতেছি। এই বাস্তবতায় সাধারণ মানুষ যেন কেবলই এক পরীক্ষাগার, যেখানে নীতি আদর্শ নয়, দলীয় লাভ ক্ষতির ভিত্তিতে পরিচালিত হয় রাজনীতি। গণতন্ত্রের নামে চলে স্বেচ্ছাচারিতা। এক দল চলে গেলে আরেক দল আসে, কিন্তু জনগণের অবস্থান থাকে অপরিবর্তিত। সেটি বিবেচনায় নিয়ে সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান বাংলা এডিশনকে জানান, জুলাই আন্দোলনের পর রাজনৈতিকভাবে দেশে এখনো বড় কোনো পরিবর্তন হয়নি। আমরা জানি যে গত 15.5 বছর যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন হয়েছে, গণতন্ত্র হত্যা করা হয়েছে, মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণমাধ্যমের স্বাধীনতা ভুলুণ্ঠিত করা হয়েছে। 5ই আগস্টের পরে এখনো বড় কোনো
পরিবর্তন হয়নি। এই অবস্থায় ৭১-৯০-এর মতো ২৪ পরবর্তী সময়েও দেশে রাজনৈতিক বদল না ঘটলে মানুষ হতাশ হবে বলে মন্তব্য করেন এই সাংবাদিক। একই সঙ্গে গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতি চলতে থাকলে দেশ দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়বে বলেও সতর্কতা দেন ইলিয়াস খান। ৭১-এর পর আমাদের যে প্রত্যাশা ছিল সেগুলো কিন্তু পূরণ হয়নি। ৯০-এর গণ অভ্যুত্থানের পরে আমাদের অনেক প্রত্যাশা ছিল, সেগুলো পূরণ হয়নি। বাট এবারও যদি না হয় মানুষকেও হতাশ হবে, সেটা দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবে। কারণ আমরা বিভিন্ন সময় গণতন্ত্রের জন্য লড়েছি, গণমাধ্যমের স্বাধীনতার জন্য লড়েছি, কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছি। দলীয় স্বার্থের বাইরে যেয়ে দেশ ও গণতন্ত্রের উন্নয়নে রাজনৈতিক দলগুলোর ভূমিকা রাখা উচিত। বাংলা এডিশনকে এমনটাও জানান সাংবাদিক ইলিয়াস খান। বাংলাদেশের বয়স ৫৪ বছর হয়েছে। আমাদের পূর্বসূরীরা যে আমাদের ৫৬,০০০ বর্গমাইল উপহার দিয়েছিলেন, আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম, তাদের যে প্রত্যাশা ছিল আমরা কিন্তু এখনো পাই। নানা ক্ষেত্রে নানা ধরনের বৈষম্য এখনো কিন্তু আছে। তা আমি আশা করতে চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো শুভবুদ্ধির উদয় হবে, বাংলাদেশের গণতন্ত্র বিকাশে, গণতন্ত্র সুসংহত করতে, মানবাধিকার সুরক্ষা করতে যা যা করা দরকার নিজের দলীয় স্বার্থ বাদ দিয়ে হলেও সেটি তাদেরকে করতে হবে। বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র নির্ভর করছে একটি প্রশ্নের উপর, রাজনৈতিক দলগুলো কি নিজেদের সংশোধন করবে নাকি এই ক্ষমতা কেন্দ্রিক রাজনৈতিক সংস্কৃতি চলতেই থাকবে, আর জনতা শুধু দেখবে, সহ্য করবে এবং অপেক্ষা করবে এক অনিশ্চিত ভোরের। বিগত ৫০ বছরে দেশে একের পর এক সরকার পরিবর্তন হয়েছে, শুধু পরিবর্তন হয়নি রাজনৈতিক মানসিকতার। ২৪ পরবর্তীতে এখন সময় দলগুলোর আত্মসমালোচনার। এই দেশের রাজনীতি বারবার প্রমাণ করেছে, ক্ষমতা যখন উদ্দেশ্য হয়ে ওঠে তখন গণতন্ত্র কেবলই এক অলংকার। শাসন, দমন আর সংকীর্ণ দলীয় লাভের বাইরে সাধারণ মানুষ কোথাও নেই। রাজনীতি যদি মানুষের হয় তবে মানুষ কেন সবচেয়ে কম গুরুত্ব পায়? ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।